পড়া শেষ হলে আমাকে বলবে যে পড়া শেষ। পড়া হয়েছে? আইডি 001 সিরাজ। সিরাজ আমাকে শুনতে পাচ্ছ? জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এই স্লাইডটা পড়া হয়েছে? জি ম্যাডাম, আমার পড়া হয়েছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে জুয়েল, তুমি তাহলে এই যতগুলা পয়েন্ট আছে পয়েন্ট গুলোকে সামারি আকারে আমাকে আমাদের সবার জন্য একটু বলো। ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটারে যে প্লাস্টিক ফ্রেমটা ইউজ করা হয়েছিল যেটা ক্যারি করে হচ্ছে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড। আমরা কোয়েশ্চেন করেছিলাম প্লাটিনাম ক্লাড ইলেকট্রোডটা কেন ইউজ করা হয়েছে, এটার কয়েকটা রিজন পরের স্লাইডটাতে দেওয়া ছিল। তুমি একটু আমাদেরকে ডেসক্রাইব করো যে সব মিলে আসলে মেইন থিমটা কি, 2 বা 3 লাইনে। ম্যাডাম, জি এইখানে তো এই মাত্র ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটারটা আমার কাছে আসলো। এর আগে তো ম্যাডাম ওই যে নোবেল কিছু ও কম্পোনেন্ট আচ্ছা, আছে না, তোমার পড়া শেষ হয়নি? নোবেল মৌল না ম্যাম, ওই ওই পেজটা পড়ছেন? ওটাও কি পড়তে দিয়েছিলেন ম্যাডাম? হ্যাঁ এইটা। জুয়েল জুয়েল আগে কোয়েশ্চেন শুনো তারপর অ্যান্সার শুনো, না হলে তোমার মতো সিচুয়েশন হয়ে যাবে আমি জানি না কি পড়ছি বাট পড়ছি। আমার কোয়েশ্চেনটা ছিল দেখো যে এখানে একটা পয়েন্ট আছে যে ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার যেটা বলা হয়েছে দ্য হার্ট অফ দিস টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইজ অ্যান এলিমেন্ট কনসিস্টিং অফ আ প্লাস্টিক ফ্রেম। যেই ফ্রেম কি ক্যারি করে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড। এই যে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড যে পয়েন্টটা এটা কেন ইউজ করা হয়েছে সেটা তোমাদের কোয়েশ্চেন ছিল, যেটার অ্যান্সার এখানে দেওয়া আছে। এখন কি তোমার এই পুরো স্লাইডটা পড়া হয়েছে? হ্যাঁ ম্যাম, পড়া হয়েছে। হ্যাঁ তাহলে আমাকে বলো কেন ইউজ করা হয়েছে। নাকি ম্যাম তুমি কারণ এটা হচ্ছে কেমিক্যালি ম্যাম রিঅ্যাক্টিভ না অত বেশি, মানে জি এগুলো জি হচ্ছে নোবেল মানে নোবেল ধাতু বা নোবেল মেটাল। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাকশন করতে চায় না ম্যাডাম ইজিলি। দ্যাটস ওয়াই ম্যাডাম এইখানে হচ্ছে এইগুলা ব্যবহার করা হয়, প্ল্যাটিনাম, গোল্ড এটসেট্রা। আচ্ছা আর কেউ বলতে চাও? থ্যাংক ইউ জুয়েল। আর কেউ বলতে চাও? আর কেউ বলতে চাও না? তোমাদের পার্টিসিপেন্টস এর সংখ্যা হচ্ছে 49। রিজনটা কি, পেছনের রিজনটা কি, মানে 1 মাস ক্লাস না করে ক্লাস করার ইন্টারেস্ট চলে গিয়েছে? আচ্ছা, তো ফেব্রিক ডিপার্টমেন্টের যে 3জন সিআর আছো, 3জন সিআর এর মাঝে এখন কে কে প্রেজেন্ট আছো? ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, তোমাদের পার্টিসিপেন্টস এর সংখ্যা এত কমে গেছে কেন? খুবই ড্রাস্টিক্যালি ডিক্রিজ করেছে। ম্যাম এটা হয়তোবা অনলাইনে ক্লাস করার মানে কি বলবো আসলে অনেকে ম্যাম অনলাইনে ক্লাস মানে যে ইচ্ছাকৃতভাবে মিস করে ব্যাপারটা, এটাও বলতে পারতেছি না সঠিকভাবে। আর আরেকটা হচ্ছে অনলাইনে ক্লাস করে ইন্টারেস্ট পাচ্ছে কিনা, এটা অ্যাকচুয়ালি যারা সবাই করতেছে তারা বলতে পারবে। আর ম্যাম সব ক্লাসে আসলে এবারে যে আমাদের ওই অলমোস্ট 60-র আশেপাশেই থাকে। আহ না না, যখন তোমরা অটো নেওয়ার আগে যখন ক্লাস হতো তখন আমার এখানে তো পার্টিসিপেন্ট সংখ্যা পরেও দেখা যায়, বিকজ ওটা হয়ে থাকে, রেকর্ড জি হয়ে ম্যাম, থাকে। শুরুর দিকে ম্যাডাম অনেকে ইন্টারেস্টেড ছিল, হ্যাঁ, এখন মোটামুটি ক্লাস করতে। এখন দেখো তো তোমরা যদি এটা কম্পেয়ার করো যে আমরা ম্যানুয়ালি যখন একদম আমি বসে আছি, টিচার আমার সামনে পড়াচ্ছে, পাশে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে একটু ঘুরছি ফিরছি কথা বলছি, অ্যান্ড দেন ক্লাস টাইমে এসে ক্লাস করছি, ওটা আর অনলাইনটা সেম হবে? ইটস নট পসিবল, রাইট?
ওটা জি হচ্ছে ম্যাম, তুমি এটা একটা ফ্যাক্টর তো অবশ্যই যে অনলাইন ক্লাসে ইন্টারেস্ট হারায় ফেলতেছে স্টুডেন্টরা। হ্যাঁ, আরেকটা রিজন ইন্টারেস্ট হারানোর আরেকটা রিজন হচ্ছে তোমরা একদমই মনোযোগী না, তোমরা জাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য অ্যাটেন্ড করো ক্লাসগুলোতে, টিচার কি পড়াচ্ছে, টিচার কি দেখাচ্ছে। আমি যেটা আমার মনে হয়েছে, আমার বাসায় একটা স্টুডেন্ট আছে, তোমাদের 100% স্টুডেন্টের মাঝে হয়তো হাতে গোনা 15 বা 20 জন আছো যারা আমার কথা শুনো, তাও হবে না। মেবি 10 জন বা 12 জন আছো, বাকি সবাই হচ্ছে কোনো মতে লগ ইন করে হয় ঘুমোচ্ছো, না হলে মুভি দেখছো, নাহলে গেম খেলছো, না হলে ফ্রেন্ডের সাথে চ্যাট করছো। তো এটা যদি সিচুয়েশন হয় তাহলে ডেফিনেটলি তুমি ইন্টারেস্ট পাবে না, কারণ তুমি তো ইন্টারেস্ট দেখাচ্ছই না, ইন্টারেস্ট পাবা কি করে? এবং তোমাদের সিচুয়েশনটা যদি এমন হয় আমি জাস্ট আসবো, এসে কিছু একটা পড়িয়ে দিয়ে চলে যাবো, অ্যান্ড দেন তোমাদের কোনো ওখানে প্রেজেন্স অ্যাবসেন্সের ম্যাটারই করছে না, বিকজ তুমি জাস্ট ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকছো, মেন্টালি অন্য কিছু ভাবছো, তাহলে তো আসলে কোনো রিজন নাই এত কষ্ট করে ক্লাস নেওয়ার। সবাই তো এভাবেই করছে, তাই না? কেউ তো আর এমন না, এখন পর্যন্ত তো বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি ওপেন হয় নাই, রাইট, যেখানে ম্যানুয়ালি ক্লাস নেওয়া স্টার্ট করেছে, করেছে কোথাও? জি না ম্যাম। হ্যাঁ, তো তোমাদের তোমাদের ইয়া কি সলিউশন কি? আমরা এভাবে বসে থাকবো যতদিন ম্যানুয়ালি না আসবো? মানে তোমাদের যে লজিক, হ্যাঁ অনলাইনে তো প্রবলেম হবে, এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই, এখান থেকেই শিখতে হবে। এটাই যদি লজিক হয় তাহলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, তোমরা আর কেউ কি বলতে চাও যে আসলে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোডটা কেন ইউজ করা হয়েছে তাহলে? সাউন্ড করো না, সাউন্ড করো না আপু, সাউন্ড করো না। মিস, এই যে এখানে হচ্ছে লিথিয়াম ক্লোরাইডটা হচ্ছে অত্যধিক তড়িৎ ধনাত্মক ধাতু লিথিয়াম। জি। তো এখানে প্লাটিনাম ছাড়া যদি অন্য ধাতু ইউজ করা হয়তো লিথিয়ামের সাথে হচ্ছে এটা জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নিতে, কিন্তু জি। এখানে প্লাটিনামটা হচ্ছে একটা নিষ্ক্রিয়, যেটা শুধুমাত্র রাজ অম্লে দ্রবীভূত হয়, অন্য কারোর সাথে বিক্রিয়া করে না তেমন একটা। এই জন্য প্লাটিনামটা হচ্ছে পরিবেশের সাথে, পরিবেশ দ্বারা যাতে প্রভাবিত না হয়, যখন আমরা ফাইবারে ঢুকাবো তখন এই ফাইবারের সাথে অন্য কেমিক্যাল যদি থাকে বা এই লিথিয়াম ক্লোরাইড দ্বারা যাতে প্রভাবিত না হয়, এই জন্য প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড ইউজ করা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ বলতে চাও? আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি যেহেতু আনসার পেয়ে গিয়েছি, আমরা এটা তাহলে আর না থাকি। তাহলে মেইন রিজন আসলে দুইটাই, বিকজ এখানে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড যেটা, এটা হচ্ছে এমন কোন একটা ইলেকট্রোড ইউজ করতে হবে যেটা আমার কেমিক্যালি রিয়াকশন করবে না, বিকজ সে যদি কেমিক্যালি রিয়াকশন করে দেন আবার আমার যে কেমিক্যাল রিয়াকশনটা হবে, যে রেজাল্টটা হবে, রেজাল্টটা আবার অন্য দিকে চলে যাবে। তো এই প্রবলেমটা যাতে অ্যারাইজ না হয় তার জন্য যেটা করা হয় যে একটা ইনঅ্যাক্টিভ বা ইনার্ট ইলেকট্রোড ইউজ করা হয়েছে। তো এখানে ইনার্ট ইলেকট্রোড হিসেবে যেটা ইউজ করা হয়েছে সেটা হলো প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড। যে লাস্টের পয়েন্টটা যেটা দেখো, ওখানে দেখো বলা হয়েছে যে প্লাটিনাম ইজ ইউজড ইন ইলেকট্রোকেমিক্যাল সেলস বিকজ ইট ইজ রেজিস্ট্যান্ট টু অক্সিডেশন, it will not easily react, which makes it excellent as an electrode, as it will not take part in the redox reactions occurring in the electrochemical cell. যখন আমার ইলেকট্রোকেমিক্যাল সেলে রিডক্স রিয়াকশনটা হয়, সেই রিডক্স রিয়াকশনে বেসিক্যালি আমার এই ইলেকট্রোডটা পার্টিসিপেট করে না। তো আমার জন্য কি হয়েছে, আমার জন্য এক্সট্রা কোনো হ্যাসেল আর নিতে হচ্ছে না, যে আমি চাচ্ছি না ও রিয়াকশন করুক, বাট ও রিয়াকশন করার কারণে আমি এমন একটা রেজাল্ট পাচ্ছি যে রেজাল্টটা আমার মেইন রেজাল্টকে প্রবাহিত করছে। তো এই টাইপের প্রবলেমে যাতে না পড়তে হয় এজন্য বেসিক্যালি এখানে ইনার্ট ইলেকট্রোড হিসাবে প্লাটিনাম ক্লাড ইলেকট্রোডটাকে ইউজ করা হয়। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে আমরা যখন একটা ম্যাটেরিয়ালে, আমরা যখন একটা ফাইবারকে ওয়েট অবস্থায় নিয়ে যাচ্ছি, ওয়েট অবস্থায় নেওয়ার পরে সে যখন ময়েশ্চার অ্যাবজর্ব করছে এবং ফাইবারটাকে আমরা যখন ওয়েট অবস্থায় রাখছি, সেই অবস্থা থেকে সে যখন ময়েশ্চার রিলিজ করছে, যদি আমরা চিন্তা করি যে একই ফাইবারই তো, তার মানে সে যে পরিমাণ ময়েশ্চার নিবে সেই পরিমাণ ময়েশ্চারই তার পরিবেশ আবার ছাড়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। তো কেন হচ্ছে না, এটার রিজন ছিল হিস্টেরেসিস। তার পার্সপেক্টিভে আমি তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে হিস্টেরেসিস লুপ বলতে আসলে কি বুঝো একটু দেখে আসবে। কেউ কি পড়ে এসেছো? প্লিজ রেসিপ্রোকেট করো, না হলে আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে তোমাদের সাথে কমিউনিকেট করা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না, বা আমার পড়ানো বুঝতে পারছো না, এমন কিছু আছে? না মিস, যে হিস্টেরেসিস লুপের ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা ফাইবারের
ময়েশ্চার ফাইবারটা একটা পরিবেশে রাখলাম, ওই পরিবেশের হিউমিডিটি 0 থেকে ইনক্রিজ করতে থাকলাম, ইনক্রিজ করতে করতে 100%-এ নিয়ে গেলাম, তখন হচ্ছে দেখা যাবে 100%-এ যাওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে ময়েশ্চার রিগেইন অ্যাটেইন করবে ওই ইয়ার্ন ফাইবারটা। কিন্তু এরপরে যখন আমরা 100% থেকে আবার 0%-এ আনবো, তখন দেখা যাবে এইটা হচ্ছে একবারে 0 হবে না, একবারে প্রথমে যে ময়েশ্চার রিগেইনটা ছিল ওইটা অ্যাটেইন করবে না। সো এই কিছু একটা ময়েশ্চার ধরে রাখবে, এই ধরে রাখাটাকে বলা হচ্ছে হিস্টেরেসিস। আর যখন আমরা এটার ময়েশ্চার রিগেইনটাকে 0 করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে এটার হচ্ছে পিছন দিকে নিয়ে যেতে হবে, ওই গ্রাফে এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে নিয়ে যেতে হবে। সো ফলে এখানে একটা লুপ তৈরি হবে, যে চক্রটা বারবার ঘুরতে থাকবে। এটা হচ্ছে সত্যি কথা হিস্টেরেসিস। বলছো? জি মিস। আচ্ছা ঠিক আছে খায়রুল, থ্যাংক ইউ। খায়রুল বলেছিল না আরাফ বলেছিল, আমি এক্স্যাক্টলি নোটিস করতে পারিনি। আর জি কেউ জি মিস। আছো? আচ্ছা আর কেউ কি আছো যার এই হিস্টেরেসিস লুপের কথা মনে আছে? এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। মোটামুটি আমরা সবাই এটা নিয়ে জি একটু ম্যাম, হলেও পড়াশোনা ফিজিক্সের করেছি। চুম্বকের। জি জি, ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল এটা, বিকজ কোনো না কোনো একটা এক্সামে এটা পাওয়াই যেত, সেটা ক্লাস টেস্টে হোক আর ফাইনালে হোক আর বোর্ড এক্সাম হোক। তোমাদের ক্ষেত্রে অবশ্য সৃজনশীল, তোমাদের কোয়েশ্চেনটা আমি জানি না কিভাবে এসেছে। যাই হোক, অ্যাটলিস্ট এটা পড়েছো তো, টপিকটা তো জানা, তাই না? জি ম্যাম। কেউ কি এমন আছো এখানে, একটা সিঙ্গেল স্টুডেন্ট আছো যে আমার এই হোমওয়ার্কটা একটু দেখে এসেছো? এখন টোটাল আমি বাদে প্রেজেন্ট আছে 57। তোমাদের এই 57টা স্টুডেন্টস এর মধ্যে একটা স্টুডেন্টও কি এমন আছে যে এই টপিকটা দেখে এসেছো? ম্যাডাম আমি একটু খোঁজার চেষ্টা করেছিলাম, একটাই পাইছি কিন্তু ব্যাখ্যাটা বুঝি নাই। যদি তুমি খোঁজার চেষ্টা করো, শুধুমাত্র যদি এই কথাটুকুই লিখো যে হিস্টেরেসিস লুপ, পুরো হিস্ট্রি চলে আসার কথা। একটু আসবে ইটস নট পসিবল। যদি একটু এসে থাকে সেক্ষেত্রে তুমি সার্চই দাও নাই, অথবা যেটা আসছে তুমি পড়তে চাও নাই, দুটার যে কোনো একটা রিজন হবে। একটু আসছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না, সরি। আচ্ছা আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, তোমরা যে যে হুট করে অটোতে গেলে, এটার পেছনের রিজনটা আসলে কি ছিল? সিআর সাহেবরা একটু বলতে হবে, ক্লাস রিপ্রেজেন্টেটিভের কাজ হলো ক্লাসকে রিপ্রেজেন্ট করা। ক্লাসের উপরে যদি কোনো কোয়েশ্চেন আসে, যদি সে চুপ করে থাকে তাহলে সে আসলে সিআরশিপের যোগ্য না। ম্যাম এখানে অ্যাকচুয়ালি আমি নিজে ভাবতেছিলাম কি অ্যান্সার দিব, এই জন্য ম্যাম চুপ ছিলাম, এই জন্য ম্যাম আমি দুঃখিত ভাবতেছিলাম প্রথমত। মানেটা কি? একটা মাস তোমরা লস দিয়েছো, একে তো এখানে আমি জানি না যে কতদিন এই ম্যাম সিচুয়েশন আমি একটু বলি ব্যাপারটা। ভাবতেছিলাম বলতে ম্যাম অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে অ্যাকচুয়ালি গুছায় বলা যায় এটাই ভাবতেছিলাম আসলে, এই জন্য একটু চুপ ছিলাম প্রথমে। ম্যাম প্রথমত হইতেছে ম্যাম আমাদের মানে ভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে আর কি একটা ঘোলাসা তৈরি হয়েছিল, সেখান থেকে সিনিয়র ব্যাচ থেকে একটা মানে চাপ আসছে, 43 এর ভাইরা ওনারা হইতেছে প্রথমে অ্যাপ্রোচ করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে ম্যাম আমাদের এই অনলাইন ক্লাসের বেশ কিছু লিমিটেশন এগুলা নিয়ে মানে স্টুডেন্টরা একটা তাদের দাবি উত্থাপন করছিল। তো মূলত অ্যাডমিশন ইস্যুটাই যে একদম মানে মেইন কারণ যে আমরা গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছি, এটা যে মেইন কারণ ব্যাপারটা এরকম না। আমাদের নিজেদেরও ব্যাচ ভিত্তিক তারপরে নিজেদেরও প্রবলেম গুলো আর কি অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন করা হয়েছিল মানে ভিসি বরাবর টিন স্যারের মাধ্যমে। তো তোমাদের আসলে প্রবলেমটা কি? আগে আমি যেহেতু তোমাদের একটা কোর্সের টিচার, আমারও আসলে জানা উচিত যে আমার স্টুডেন্টদের কিছুতে প্রবলেম হচ্ছে কিনা। যেমন আমি নিজেই তোমাদের একটা কোর্স নিচ্ছি, যদি এরকম হয়ে থাকে যে আমি যেটা পড়াচ্ছি এটাতে তোমাদের কোনো একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে বা প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি তুমি আমাকে ফ্রেন্ডলি স্টাইলে বলতে পারো, নো প্রবলেম, বিকজ আমি এখানে তোমাকে পড়াতে এসেছি। এন্ড ওই পড়ানোতে যদি প্রবলেম হয় দেন তো আমার জানা উচিত, তাই না? তো তোমাদের না আসলে প্রবলেম গুলো না ম্যাম, কোথায়? আসলে আসলে ম্যাম সবগুলা কোর্সের টিচারের মানে হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন প্রবলেম শুরুর দিকে ছিল, দেন আর বেশ কিছু লিমিটেশন আছে, স্টুডেন্টদের সবাই ক্লাসে ঢুকতে পারতেছে না, তারপরে হচ্ছে এটা অনলাইন এটা ক্লাস। এটা থাকবেই, বিকজ এটা অনলাইন, সবাই প্রেজেন্ট থাকতে পারবে না, কারণ নেটওয়ার্কে প্রবলেম থাকবে, কারো মোবাইল নষ্ট হবে, জি এটা জি স্বাভাবিক। এগুলা ম্যাম ইস্যু ছিল। আর তাছাড়া এর পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসে মানে আমরা ইফিসিয়েন্টলি করার কথা যদি বলি, এটা স্টুডেন্টদের মানে একটা
কি বলা যেতে পারে, স্টুডেন্টদের নিজেদের মানসিকতা, এটা তো একটা ফ্যাক্টর, এটা আমি আপনার সাথে একমত যে আমরা যদি এটা আসলে একটা ফ্যাক্টর না, এটা ইচ্ছা মোস্ট ভাইটাল ইচ্ছাকৃত, ফ্যাক্টর। জি ম্যাম আমি এটার সাথে একমত যে স্টুডেন্ট যদি নিজের থেকে যদি অ্যাপ্রোচ না করে তাহলে সে ইন্টারেস্ট ফিল করবে না, কিন্তু ইন্টারেস্ট ফিল না করার পিছনেও বেশ কিছু রিজনস আছে। তো এই রিজনস গুলোর মধ্যে প্রথমত রিজন হইতেছে লম্বা সময় হইতেছে, দেখা যায় বেশ কিছু সময় আর কি টিচাররা মানে ক্লাসে মানে যে লেন্দি ক্লাস গুলো নেন, আর তারপরে টিচারদের ইন্টারাকশনেও বেশ অনেক প্রবলেম থাকে। এটা মানে ফ্র্যাঙ্কলি হয়তো বা সব টিচারের কাছে ওকে, নো বলা যায় না। প্রবলেম। যেহেতু আমি যেহেতু তোমার একটা ম্যাম কোর্স আপনার, টিচার, তুমি জি আমার ম্যাম, প্রবলেম গুলা বলো, আমি অন্য টিচারের কিছু শুনতে চাই না, বিকজ আই রেসপেক্ট দেম। তো আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমার কিছুতে তোমাদের ধরনের কথা বলাটা তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে, অথবা আমি তোমাদের সাথে ইন্টারাক্ট করি না, জাস্ট পড়িয়ে যাচ্ছি, আমি তোমাদের জানতে চাই না তোমরা বুঝতে পারছো কি না বা না তোমরা ম্যাম শুনতে আপনার চাচ্ছ ক্লাস কি না। সম্বন্ধে, ম্যাম আপনার ক্লাস সম্বন্ধে অ্যাজ এ ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার কাছে ওইরকম কেউ কোনো সমস্যার কথা এখনো পর্যন্ত আচ্ছা, বলে মানে নাই। তোমাদের যে তাহলে লিমিটেশন গুলো কি অ্যারাইজ হচ্ছে, তো আমি একটু আসলে জানতে চাই। মানে আচ্ছা লিমিট, নেটওয়ার্ক প্রবলেম যেটা, এটা হ্যাঁ, এটা সবারই এটা, থাকবে। জি এটা ম্যাম এটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কারণটা হইতেছে কোনো কোনো টিচারের কথা ম্যাম বোঝা যায় না, মানে হচ্ছে মানে উনি অ্যাকচুয়ালি পড়াইতে চাইতেছেন বাট স্টুডেন্টরা মানে ঠিক মতো পিক করতে পারতেছে না, বা এরকম একটা ইন্টারাকশন গ্যাপ বা থেকে যায়। আর দ্বিতীয়ত ম্যাম আমাদের এই অটো নেওয়ার পিছনে আসলে যে এটা মেইন রিজন ছিল এটা না, অ্যাডমিশনের ইস্যুটা আসলে মূল প্রধান কারণ ছিল। আর এর পাশাপাশি নিজেদের ওই যে লিমিটেশনস এর কথা বললাম, অনলাইন ক্লাস একটা ইস্যু, তারপরে ভার্সিটিরও আরো বেশ কিছু আমাদের মানে নিজেদের দাবি ছিল, এর মধ্যে ইনস্টিটিউশনাল মেইলের একটা কথা আসতেছিল। তারপরে হচ্ছে ম্যাম আমাদের মানে আমাদের পরীক্ষাগুলো কিভাবে নিবে এটা নিয়ে হইতেছে একটা আলোচনার কথা ছিল। ম্যাম মানে সবকিছু মিলে অটোতে মানে যাওয়া হয়েছে আর কি, ক্লাস বয়কট করা। বা আমরা তো আসলে মোস্ট সিনিয়র ব্যাচ না, আবার মোস্ট জুনিয়র ব্যাচ না, আমাদের আবার 46 ব্যাচ আছে, তো ওদেরকে আমরা হইতেছে আমাদের মতামত জানাইছি। তার আমাদের উপরে যে ব্যাচ গুলো আছে ভাইয়ারা আমাদের সাথে কনসাল্ট করে বলছে যে আমরা এরকম ক্লাস বয়কটে যাইতেছি আর কি। তো এখন তোদের কি মতামত? আর যেহেতু ম্যাম আমরা ব্যাচ আমাদের ইউনিভার্সিটিতে আরো 2 3 4টা ব্যাচ আছে এখন বর্তমানে, 43 44 45 46। তো ভাইয়ারা আর কি যেটা আর কি বলছেন বা ওনাদের পক্ষ থেকে যেটা আসছে, আমরা জুনিয়র ব্যাচ হিসেবে তো ভাইদের মাঝে মাঝে মানে বাধ্য হয়ে অনুসরণ করা লাগে, কারণ আপনি ইউনিভার্সিটিতে ছিলেন, আপনি ব্যাপারটা অবশ্যই বুঝবেন। তো সেইটার একটা মানে রিজন আর কি যে আমাদের মানে ব্যাচ ভিত্তিক বয়কট শুনো করাটা। শুনো, আমি একটা কথা বলি ফার্স্টলি, সেটা হলো লিমিটেশন থাকবে, বিকজ আমরা কেউই এই সিচুয়েশনে এখনো অ্যাডাপ্টেড হতে পারি নাই। আমরা সারা জীবন পড়ে এসেছি, টিচার আমাদের ক্লাসে এসে স্বয়ং পড়াচ্ছেন, আর আমরা সেগুলো লিখছি বা টিচারকে দেখছি, তার মুভমেন্ট দেখছি, তার কাজ করা দেখছি, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে ইন্টারেক্ট করছি, এরকম একটা সিচুয়েশন। বাট এখন আমার মনে হয় যদি কেউ শিখতে চাও আরো বেটার ওয়ে, বিকজ এখানে অন্য কেউ তোমাকে ডিস্টার্ব করার মতো নেই, তোমার মাইন্ড ব্ল্যাঙ্ক করার মতো অপশন কিন্তু সাইফুল কম। আপাতত মিউট কর। তো আমার মনে হয় যে একটু কষ্ট করে শিখো, বিকজ যে কোনো দাবি উত্থাপন, হ্যাঁ এটা অলওয়েজ থাকে এবং এটা থাকবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এটা জীবনে থামবে না। বাট এটার জন্য ক্লাস বন্ধ করা, আমি চাচ্ছি যে পরীক্ষা কিভাবে হোক এটা আমি জানতে চাই, আমার ফার্দার স্টাডি কিভাবে আগাবে সেটা আমি জানতে চাই, এদিকে আমি ক্লাসই করছি না, তাহলে আসলে আলটিমেট ফলাফল হলো শূন্য। যেটা যে তোমরা যদি এই সিচুয়েশনই বারবার 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 কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকো, পিছিয়ে কিন্তু তোমরাই যাচ্ছ। আহ, বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আমি বিউপির সাথে আমার আমার খুব ক্লোজ একজন আছে যে বিউপিতে পড়ে, ওদের কিন্তু সেমিস্টার ফাইনালও হয়ে যাচ্ছে, এবং ওই যে তোমরা যে ল্যাকিংস বা লিমিটেশনস গুলো বলছো, এটা কিন্তু সব জায়গাতেই আছে, আমরা সবার কথা বুঝতে পারবো না, এটাই স্বাভাবিক। আর একটা ক্লাসে 80 জন মানুষ থাকে, 80 জন মানুষ থাকে মানে 80টা ডিফারেন্ট জগতের, 80টা ডিফারেন্ট পার্সপেক্টিভের মানুষ থাকে। তো আমি একা কথা বলতেছি, ওটা 80 জনই সমানভাবে বুঝবে, ইটস নট পসিবল। কেউ অনেক বেশি বুঝবে, কেউ বুঝবেই না, কেউ মিডিয়াম বুঝবে, ব্যাপারটা এমন। এখন তুমি যদি না বুঝো, তোমার ফ্রেন্ড আছে, টিচার কি পড়ালো এটা আমি বুঝতে পারছি না, বা টিচারকে পার্সোনালি কন্ট্যাক্ট করো, টিচার কখনোই বলবে না যে আমি তোমাকে বুঝিয়ে দিব না, আমি এটা বিশ্বাসই করবো না যদি তোমরা বলে থাকো যে আমরা টিচারের সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করেছি বাট টিচার বুঝাননি। তো বেসিক্যালি লিমিটেশনস বলে বলে তোমরা কিন্তু নিজেদেরকেই পিছনের দিকে না নিয়ে ম্যাম যাবে। এখানে আরেকটা বিষয় পয়েন্ট অফ নোটেড, যেটা হচ্ছে আমাদের যে শুধুমাত্র অনলাইন ক্লাস নিয়ে যে আসলে কথার ব্যাপারটা এরকম না। আমি অ্যাডমিশন ইস্যুটা হাইলাইট করছিলাম শুরুতেই ম্যাম, আপনি হয়তো বুঝতে পারছেন। তো আমাদের ওইটা আসলে আসলে
মেইন ফ্যাক্টর ছিল মানে বয়কটিং ক্লাস করার জন্য, যে আমাদের ওই বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ যেতে যাচ্ছে, যে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা আইবি অ্যাপ্রুভ একটা স্পেশালাইজড ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কেউই চাইতেছিল না আসলে। আপনি নিজেও হয়তো বা ম্যাম আমি আমি আশা করবো যে অ্যাজ এ বুটেক্সিয়ান হিসেবে অবশ্যই চাবেন না যে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের আসলে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নেই। তো এইটা একটা বড় একটা ফ্যাক্টর। আমি যদি বলি যে বয়কটিং মানে ক্লাস বয়কট করার জন্য আসলে মেইন রিজনসটা যদি হাইলাইট করা হয়, এটা সবচেয়ে বড় রিজন ছিল। আর এর পাশাপাশি আমাদের কিছু দাবি দেওয়া, তো আমরা তো আর প্রত্যেকটা অ্যাটেম্পটে তো ক্লাস বয়কট করতে পারি না, বা মানে হুটহাট ক্লাস অফ করে বসে থাকি না। আপনি যেটা বললেন যে আমাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে, এটা তো ম্যাম আমরা তো বুঝতে পারতেছি আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে। তো সেই জন্য আসলে মানে ইনা সামারি বললে বিভিন্ন ইস্যুস থেকে আসলে ক্লাসটা বয়কট করা হয়েছিল আর কি। আর যে মানে বড় একটা কারণটা ছিল এই অ্যাডমিশন ইস্যুটাই, আর অন্য ওইরকম কিছু না। এর পাশাপাশি নিজেদের কিছু দাবি আর কি অ্যাপ্লিকেশন অ্যাড করা হয়েছিল, এটাই। তোমাদের দাবিগুলো কি মেনে নেওয়া হয়েছে? দাবিগুলোর মধ্যে ম্যাম অ্যাডমিশন ইস্যুটা সম্বন্ধে আমাদের প্রশাসন থেকে, অথরিটি থেকে বলা হয়েছে যে অ্যাডমিশন নিয়ে এখনো পর্যন্ত ওইরকম ডিটেলস কোনো কিছু এখনো আলোচনা হয় না, আর কমিটি নাকি গঠন হয় নাই। আর দ্বিতীয়ত হ্যাঁ, তো হচ্ছে ইন্টারেস্টিং আমরা পার্ট এটাই ছিল যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা টিচার, আমরা ফ্যাকাল্টি, আমরাই এ ব্যাপারে ম্যাম কিছু তাহলে জানি না, এখানে তোমরা অটো একটা নিয়ে বসে আছো। এখানে তো একটা আমাদের ইনফরমেশন গ্যাপ অবশ্যই থেকে যায়। তাহলে সাংবাদিক সমিতি থেকে কিভাবে ম্যাম মানে বিষয়টা জানানো হয়েছিল? আর যখন এটাই আমি আমাদের এটাতে বিজ্ঞান ও অবাক প্রযুক্তি হয়েছি যে গুচ্ছে যখন এরকম ডেঞ্জারাস কিছু হলে বা ইউনিভার্সিটি থেকে ডিসিশন নিলে নিশ্চয়ই ফ্যাকাল্টিদের মতামত নিবে, বাট আমাদের কখনো এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি। আর মিটিং না হয়ে হুট করে একটা ডিসিশন হয়ে গেছে, আমাদেরকে জানানোও ম্যাম হয়নি। মার্চ মাসের শুরুর দিকে যখন করোনার আগে যখন উচ্চ পদবিতে কথা হচ্ছিল ভর্তি পরীক্ষা নিয়ে, তখন ম্যাম এটা নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। তো ওই সময় আমাদের ভার্সিটি প্রশাসন নির্লিপ্ততা প্রকাশ করছে। এটা তো আসলে ম্যাম মানে না করতে পারবে না কেউ, বা এড়িয়ে যেতে পারবে না। তো সেইটার বেসিসে কিন্তু সাংবাদিক সমিতি কিন্তু আমাদের ব্যাপারটা জানাইছে, বা ভাইয়ারা বলছেন, বড় ভাইরা যারা সরাসরি হ্যাঁ, এটা ভিসি আমরা স্যারের সাথে কথা তোমাদের বলেন। আন্দোলনের মাধ্যমে জানতে পেরেছি, এর আগে আমরা জানতাম না এই ব্যাপারে কিছু। ম্যাম যখন রুয়েট কোয়েট আমাদের নিতে যাচ্ছিলেন না, তখন আমাদের প্রশাসন থেকে যদি স্ট্রিক্ট অবস্থানে থাকতেন, তাহলে কিন্তু আসলে আজকের এই দিনটা দেখা লাগতো না, বা আমরা নিজের থেকে এরকম মানে নিজেদের ক্ষতি করার জন্য ক্লাস আমি বয়কট করে আসলে থাকতাম না। এই ব্যাপারে তেমন কিছু জানি না, বিকজ ইউনিভার্সিটি প্রশাসন থেকে আমাদেরকে কিছু বলা হয়নি বা কোনো তোমার সাথে আসলে কোনো ব্যাপারে এই ব্যাপারে কথা বলতে পারবো না, বিকজ আই হ্যাভ নো ইনফরমেশন। তো হ্যাঁ, দেখা যাক কি হয়, নিশ্চয়ই জানানো হবে বা বলা হবে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পেছনে যা যা হয়ে গেছে ওগুলো নিয়ে কথা না বলি, বিকজ টাইম ওয়েস্ট হচ্ছে। অ্যাটলিস্ট এখন থেকে ক্লাসগুলো কন্টিনিউ করো, আর আমি আমার বেস্ট ট্রাই করবো তোমাদেরকে বোঝানোর। তারপরেও যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করো, নো প্রবলেম, আমি আবার বুঝিয়ে দিব। বাট একটু মনোযোগী হয়ে শুনো, বিকজ টিটিকিউসি এমন একটা সাবজেক্ট যেটা তোমার বেসিক যে বেসটার জন্য খুব ইম্পর্টেন্ট। তো বেস যদি নড়বড়ে হয়ে যায়, উপরে গিয়ে পানি দিয়ে কিন্তু কোনো লাভ নেই, গাছের বেসটাকে স্ট্রং করতে হবে। তো তোমাদের বেসিককে, হ্যাঁ, ইন ফিউচার তুমি কোন ফিল্ডে যাবে, কি নিয়ে পড়াশোনা করবে, ওটা ইন ফিউচারই চিন্তা করো। প্রেজেন্টে যেটা আছো, যেটা নিয়ে তুমি এত টাইম এত সময় অতিবাহিত করছো, সেটা বেসটা স্ট্রং করো, এটাই আমি চাইবো। তো তার জন্য টিটিকিউসি অনেক বেসিক একটা কোর্স, যেখানে মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি চাইবো যে তোমরা একটু শেখার চেষ্টা করো, খুব বেশিও ডিটেইলসে কিন্তু পড়ানো হচ্ছে না, চেষ্টা করা হচ্ছে তোমাদের সাধ্যের মধ্যে থেকেই পড়াতে। তো প্লিজ একটু রেসিপ্রোকেট করো। আমি তোমাদেরকে হিস্টেরিসিস লুপটা পড়তে বলেছিলাম, মেবি পড়েছো নাকি, এমন কি কেউ আছো যে হিস্টেরিসিস লুপটা বুঝোই না, পড়েছো বাট বুঝতে পারোনি, নাকি আমি স্কিপ করবো টপিকটা? তোমরা সবাই বুঝতে পেরেছো? না ম্যাম হিস্টেরিসিস লুপটা বুঝতে পেরেছি ম্যাম, আপনি যে আচ্ছা, টপিকটা নিয়ে পড়াইতে আচ্ছা, চাচ্ছেন। ঠিক আছে। এখানে তো অলরেডি দেখো, এই ফিগারটাও যদি জাস্ট একবার দেখে নাও, তখনও আবার হয়তো মনে পড়ে যাবে যে যখন স্টার্ট হয়, এই যে স্যাচুরেশন পয়েন্ট যেটা বলছে, এই পয়েন্টে গেলে তুমি তাকে ময়েশ্চার দাও বা ময়েশ্চার রিলিজ করো, কোনোটাতেই সে বাড়বেও না আর কমবেও না, মাত্রাটা খুবই কম। দেন আমি যদি ফ্লাক্স ডেন্সিটি আস্তে আস্তে কমাতে থাকি, একটা পয়েন্টে গিয়ে সে, যে পয়েন্টটাতে আমি কোয়ার্সিভিটি বলছি, এই পয়েন্টের পরে আমি যদি আবার তাকে নেগেটিভ চার্জে চার্জায়িত করি, তখন কি হয়, স্যাচুরেশনটা অপোজিট ডিরেকশনে যায়। আমি যদি, যখন সে নেগেটিভিটিতে পরিপূর্ণ হয়ে গেছে, তখন তাকে বাড়ানোর জন্য আবার পজিটিভ ম্যাগনেটাইজিং ফোর্স দেই,
তখনও আমি যেটা দেখবো যে সে যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিল ওই পয়েন্টেই কিন্তু শেষ হচ্ছে না, তার পথ কিছুটা চেঞ্জ হয়েছে। তো এই যে যে নেচার, সে যে ন্যাচারের কারণে তার সম্পূর্ণটা দিয়ে দিতে পারছে না, কিছুটা নিজের মধ্যে রেখে দিচ্ছে, এটাকেই বলা হয় হিস্টেরেসিস ইফেক্ট। আর যে ইফেক্টের কারণে এই যে যে আমাদের অ্যাবজর্পশন ডিসঅর্পশন কার্ভটা ছিল, এই কার্ভটাতে আমরা বলেছিলাম যে যে পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে ওই পয়েন্টে গিয়ে সে মিলিত হবে না। তোমাদেরকে আমি এই স্লাইডটা দিয়ে দিব, তোমরা আরেকটু। হ্যাঁ হ্যাঁ বলো। মিস, এখানে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফাইবারের জন্য আমরা না হয় ময়েশ্চার বাড়াইলাম, আমাদের ন্যাচারাল ময়েশ্চার বাড়াইলাম, তখন ময়েশ্চার রিগেইন বাড়লো। তারপরে যদি আমি ওটাকে জিরো করতে চাই তাহলে তো এক্স অক্ষ বরাবর আমাদের পিছনে যাওয়া সম্ভব না, কারণ ময়েশ্চারের হিউমিডিটি মানে ন্যাচারাল হিউমিডিটি শোনো, শোনো, ঋণাত্মক হওয়া সম্ভব না তখন কি করতে হবে? এখানে বেসিক্যালি জিরো করা তোমার অ্যাটেম্প্ট না। কোনো ফাইবারে কোনোদিন ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ জিরো হয় না, তাহলে ময়েশ্চার তার মধ্যে থাকে। ময়েশ্চার যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রেও আবার অনেক প্রবলেম আছে তাকে প্রসেসিং করাতে। আমি তোমাদেরকে বলেছি কিনা জানি না, আমি আবারও একটা দুইটা পয়েন্ট রিপিট করি। সেটা হলো 1 নাম্বার পয়েন্ট, যেটা তোমার ফাইবারে যদি ময়েশ্চার পার্সেন্টেজ পুরো জিরো থাকে, তুমি যেটা বলছো যে জিরোতে আমি নিয়ে যাব, ওইটা যদি তুমি করো সেক্ষেত্রে যেটা হবে তোমার ফাইবার টু ফাইবার অনেক বেশি কি হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। শুষ্ক যখন হয়ে যাচ্ছে ওখানে কিন্তু একটা দুটো ফাইবার না, লক্ষ কোটি ফাইবার। তো ওরা কি করবে, একজন আরেকজনের সাথে ফ্রিকশন হয়েও কিন্তু আগুন লেগে যেতে পারে। এবং আরেকটা রিজন যেটা হতে পারে যে তুমি যখন ওটাকে মেশিন প্রসেসিং করছো, মেশিনের যে মেটাল পার্ট গুলো আছে, মেটাল পার্টিকুলার সাথে ফ্রিকশন হয়েও কিন্তু আগুন লেগে যেতে পারে। এবং আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল ফ্যাক্ট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে ব্রেকেজ পার্সেন্টেজও অনেক বেড়ে যাবে, কারণ কি সে অনেক বেশি রিজিড হয়ে যাবে। তো তোমার টার্গেট কিন্তু ময়েশ্চার পরিমাণ জিরো করা না, তোমার টার্গেট হতে হবে যে তাকে আমি একটা কন্ডিশন পজিশনে আনবো যেখান থেকে তার ময়েশ্চার অ্যাবজর্ব বা রিগেইন করার যে টেন্ডেন্সিটা একটা স্টেবল পজিশনে আসবে, যেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? এখানে আমাকে জিরোতে আনতে হবে ফ্যাক্ট এমন না, আমাকে জাস্ট দেখতে হবে ইকুইলিব্রিয়ামে সে কখন পৌঁছাচ্ছে। ইকুইলিব্রিয়ামে যখন সে ম্যাম আরেকবার প্রথম থেকে বললে একটু ভালো হতো, মাঝখানে আটকে আটকে আসছিল, কথা শোনা যায় না। না, ও যে কোয়েশ্চেনটা করলো, কে করেছে, শিবলি করেছে মেবি। জি জি। হ্যাঁ, ও বলছিল যে আমরা যদি রিগেইনের পার্সেন্টেজটা জিরোতে আনতে চাই, তাই না? রিগেইন তো আছে আসলে ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর যেটা আছে এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। তো আমরা সবাই জানি যে আমরা রিলেটিভ হিউমিডিটি, যেটাকে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক কন্ডিশন বলি, ওখানে রিলেটিভ হিউমিডিটি থাকতে হয় 65%। এটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? যার কারণে দেখো এখানে যে অ্যাবজর্পশন ডিসঅর্পশন কার্ভটা তোমাদেরকে দেখানো হয়েছে, এই অ্যাবজর্পশন ডিসঅর্পশন কার্ভটা কিন্তু 65% রিলেটিভ হিউমিডিটিতে আমার রিগেইন পার্সেন্টেজ কত ছিল, অ্যাবজর্ব করছে তার মানে হলো এটা ওয়েট ফাইবার, আর ডিসঅর্ব করছে তার মানে এটা হলো অ্যাবজর্ব করছে তার মানে হ্যাঁ এটা ড্রাই ফাইবার, যে হচ্ছে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করছে। আর ডিসঅর্পশন কার্ভ তার মানে এটা হলো একটা ওয়েট ফাইবার যেটা ময়েশ্চারটাকে রিলিজ করছে। তো এই যে রিলিজ করা বা অ্যাবজর্ব করা, এই যে যে টেন্ডেন্সিটা, এটা বেসিক্যালি করা হয়, এটার পেছনে রিজন হলো একটাই, ফাইবারটাকে একটা স্টেবল বা ইকুইলিব্রিয়াম পজিশনে আনা। বিকজ আমার কাজ শুধু ফাইবার নিয়ে না, আমার কাজ হলো ওই ফাইবারকে প্রসেস করে এন্ড প্রোডাক্ট হিসেবে ইউজ করা। এখন ফাইবারে আমরা অলরেডি এটাও পড়েছি যে আমাদের টেস্টিং গুলা ছিল ওখান থেকে, যে ফাইবারে কিন্তু তোমার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে অনেক ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ আসে। তো তুমি ধরো একটা নর্মাল জিনিসই যদি আমি চিন্তা করি, আমার একটা ধরো একটা তোমার টি শার্ট বলো বা পোলো শার্ট বলো বা শার্ট বলো, তুমি তোমার বডি মেজারমেন্টে মাপিয়েছো, মাপিয়ে বানানো হলো, ওটা তোমার খুব ফিটিং ছিল, বাট তুমি যখন ওটা একবার ওয়াশ করেছো ওটার এত বেশি শ্রিঙ্কেজ হয়েছে যে তুমি যে ডাইমেনশন অনুযায়ী ওটাকে বানিয়েছিলে ওখান থেকে আরো 3 বা 4 ইঞ্চি কমে গেছে। তো তখন যেটা হবে তুমি কিন্তু ডিসকমফোর্ট ফিল করা শুরু করবে। তো এই যে যে সিভিয়ার ইস্যুগুলা, বা তোমার ধরো ফাইবারটা এত বেশি ময়েশ্চার অ্যাবজর্ব করে, ওটাকে তুমি কোনোভাবে ওয়েট করাতে গেলে কি হয়ে যাবে, তোমার বডিতে
একটা ফাইবার যেখানে ধরো শুকনো অবস্থায় ওজন ছিল 1 কেজি বা আধা কেজি, ওটা এত পরিমাণে ময়েশ্চার অ্যাবজর্ব করেছে, ধরো বৃষ্টিতে ভিজেছো বা কোনোভাবে পানি লেগেছে, ওটার ওজন এখন সেখান থেকে বেড়ে 2 বা 2.5 কেজি হয়ে গেছে। তো এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন গুলা, যেগুলো আমরা চাই না যে আমাদের সাথে হোক, এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন গুলা যাতে অ্যারাইজ কম করে, এর জন্যই বেসিক্যালি ফাইবারটাকে প্রসেসিং করা হয়। তো এখানে টার্গেট আসলে এটা না যে আমার ফাইবারকে জিরোতে নিতে হবে। এখানে টার্গেট হলো এটা যে আমাকে ফাইবারকে কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনিং কেন করছি আমি? যাতে সে একটা স্টেবল পজিশনে আসে, সে যাতে তার ক্যারেক্টারিস্টিক গুলা খুব বেশি চেঞ্জ না করে। ঠিক আছে? তো এটাই হচ্ছে এটার রিজন ছিল। জিরোতে নিতে হবে ব্যাপারটা এমন না। তোমাদের কি এই চার্টটা পড়ানো হয়েছিল? এখানে যেসব ফাইবারের অ্যাবজর্পশন কার্ভ দেখানো হয়েছে? না ম্যাম। পড়ানো হয়নি না? জি না ম্যাম। না ম্যাম। না ম্যাম। এখানে দেখো কয়েকটা ফাইবারের অ্যাবজর্পশন কার্ভ দেওয়া হয়েছে। ডাব্লিউ বলতে উল বোঝাচ্ছে, বি বলতে ভিসকোস, সি বলতে কটন, এ বলতে অ্যাসিটেট, আর এন বলতে নাইলন। এখানে যে টোটাল 1 2 3 4 5টা ফাইবার আছে, প্রতিটা ফাইবারই দেখো কোনো না কোনো ভাবে কিছুটা এস টাইপের একটা কার্ভ দিচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ কি? দেখো, যদি আমি জি ম্যাম। ভিসকোসের কথা চিন্তা করি, এই যে প্রথমে ইনক্রিজ হয়েছে দেন ডিক্রিজ হয়েছে। আমি যদি উলের কথা চিন্তা করি, প্রথমে দেখো কিছুটা এটাতে ইনক্রিমেন্টটা কম হয়েছে, বাট হয়েছে একটু হলেও সে এস শেপ ফর্ম করছে। তো এই যে 5টা ফাইবার আছে, এই 5টা ফাইবারের মধ্যে শুধুমাত্র একটা ফাইবার এমন আছে যে কোনোভাবেই এস টাইপের কোনো শেপের কার্ভ দিচ্ছে না। তোমরা কি দেখে বলতে পারবে ওই ফাইবারটা কোনটা? নাইলন। নাইলন কিন্তু এটা, এই যে এটা কি এস দেয়নি? একটু হলেও দেখো এস শেপ আছে। এই যে এটা 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 একদমই দিচ্ছে না, তাই না? লাস্টেরটা? ম্যাম অ্যাসিটেট ম্যাম। জি, ভেরি গুড। অ্যাসিটেট হচ্ছে এমন একটা ফাইবার যে আমার যে অ্যাবজর্পশন কার্ভটা দেখাচ্ছে, এই অ্যাবজর্পশন কার্ভে কোনো এস শেপ ফর্ম করছে না। তোমরা কি তোমাদের জেনারেল নলেজ থেকে বলতে পারবে যে রিজন কি হতে পারে? আচ্ছা এটার ময়েশ্চার রিগেইন রিলেটিভ হিউমিডিটির সাথে খুব কম হয় শুরুতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মেইন রিজন এটাই হওয়ার কথা, তাই না? যেহেতু এরা ইনক্রিজ হচ্ছে তার মানে কি? এখানে তো আছে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ, এখানে আছে রিগেইন ভ্যালু। তো ওয়াই অক্ষ বরাবর বাড়ছে, তার মানে কি হচ্ছে? রিগেইন বাড়ছে, মানে ময়েশ্চার রিগেইনটা সে বেশি করছে, তাই না? আমার কথা কি বুঝতে পেরেছো? ওয়াই অক্ষ বরাবর ভ্যালু বাড়া, তার মানে কি ময়েশ্চার রিগেইনের পার্সেন্টেজটা বাড়া না? জি ম্যাম। হ্যাঁ, এখন অ্যাসিটেট এমন একটা ফাইবার যেটা দেখো ওয়াই অক্ষ বরাবর মোটামুটি প্রথম দিকে একটুও কি হয়নি, ইনক্রিমেন্ট হয়নি। তো ইনক্রিমেন্ট হয়নি তার মানে কি? আমি তাকে রিলেটিভ হিউমিডিটি পার্সপেক্টিভে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ যখন বাড়াচ্ছিলাম, প্রথমে ওয়াটার মলিকিউলের সাথে তার অ্যাট্রাকশন বলতে গেলে হয়নি। অ্যাট্রাকশন না হওয়ার কারণেই তো সে কার্ভ দিতে পারেনি, তাই নয় কি? জি ম্যাম। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি ম্যাম বোঝা যাচ্ছে। জি, তাহলে দেখো এখানে এটাই বলা হয়েছে যে দ্য সিমিলারিটি অফ দ্য জেনারেল শেপ অফ দ্য কার্ভ, যেমন এস শেপ কার্ভ এক্সেপ্ট ফর অ্যাসিটেট রেওন। এখানে কেন হয়নি বলা হয়েছে? ইন দ্য অ্যাসিটেট মলিকিউল দ্য হাইড্রক্সিল গ্রুপস অফ সেলুলোজ, আমার সেলুলোজের যে হাইড্রক্সিল গ্রুপটা থাকে যে ওয়াটার মলিকিউল গুলাকে অ্যাট্রাক্ট করে। অ্যাসিটেটের ক্ষেত্রে যেটা হয়, ওই যে হাইড্রক্সিল মূলকটা যেটা আমার ওয়াটার মলিকিউলকে অ্যাট্রাক্ট করবে, সেটা রিপ্লেস হয়ে যায় অ্যাসিটেট গ্রুপ দ্বারা। আর অ্যাসিটেট গ্রুপটা ইন জেনারেল কি হয়? মোটামুটি রিলেটিভলি ইনার্ট হয়। মানে সে যদি তার সারফেস কন্ট্যাক্টে, ফাইবারের সারফেস কন্ট্যাক্টে অথবা তার বডি কন্ট্যাক্টে ওয়াটার মলিকিউল আসে, তাহলে সে তাকে খুব র্যাপিডলি অ্যাট্রাক্ট করে না। যেহেতু একটা ইনার্ট ম্যাটেরিয়াল যে হচ্ছে ওয়াটার মলিকিউলকে অ্যাট্রাক্টিভ করতে পারছে না,
তার কারণে তার ওয়াই অক্ষ বরাবর কার্ভে কোনো চেঞ্জ আসে না, যার কারণে আমি যখন বাকি ফাইবার গুলোর সাথে অ্যাসিটেট ফাইবারটাকে কম্পেয়ার করছি তখন আমি কি দেখতে পাচ্ছি যে সে অন্যান্য ফাইবার ইন জেনারেল যে টাইপের কার্ভ দেয়, যেটাকে আমরা নাম বলেছি এস কার্ভ, অ্যাসিটেটের ক্ষেত্রে সে এই কার্ভটা দেখাতে পারছে না। এখানে দেখো আমি কেমিক্যালি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এখানে যে ও এইচ মূলকটা আছে, এখানে দেখো ওই ও এইচ মূলকটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ওএসসি হয়ে গেছে। এটা সেলুলোজ অ্যাসিটেট মূলক গঠন করেছে। আর এই সেলুলোজ অ্যাসিটেট যে নতুন গ্রুপটা হয়েছে, এই গ্রুপটা বেসিক্যালি ওয়াটার মলিকিউল অ্যাট্রাক্ট করে না, বিকজ সে কেমিক্যালি ইনার্ট অবস্থায় থাকে, যার কারণে আমার অ্যাসিটেট ফাইবারটা এস শেপ ফর্ম করে না। এই যে যে কার্ভ গুলো, এইগুলার পাশে 3 স্টার দিয়ে রাখো। তোমাদের সিটি হোক ফাইনালে হোক যেখানেই হোক না কেন, এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই একটা বা দুটা কোয়েশ্চেন থাকবে। তো তোমাদের দেখো এখানে একটা জিনিস মনে রেখো, এখানে জাস্ট অ্যাবজর্পশন কার্ভ দেওয়া আছে। তোমাদের যদি অ্যাবজর্পশন ডিসঅর্পশন কার্ভ বলা হয় তাহলে কিন্তু তোমাকে অ্যাবজর্পশন কার্ভের সাথে মিলিয়ে কোনো একটা ডিসঅর্পশন কার্ভ দেখিয়ে দিতে হবে। আর তোমরা অলরেডি জানো যে কোনো একটা ওয়েট ম্যাটেরিয়াল যে পরিমাণ ওয়েট করে তার ওইটা পার্সেন্টেজটা একটা ড্রাই ফাইবার যে ময়েশ্চার অ্যাবজর্ব করে তার থেকে অলওয়েজ বেশি হয়। তো যখনই ডিসঅর্পশন কার্ভ দিতে হবে কিছুটা উপর দিয়ে ডটের সাইন দিয়ে বুঝিয়ে দিলেই আমি বুঝে নিব। মিস আমাদেরকে ম্যাগনেটিকের হিস্টেরিসিস লুপটা পড়া লাগবে। হ্যাঁ, আমি কোশ্চেন করলে করতে পারি, যেহেতু আমি তোমাদেরকে এতবার হাইলাইট করেছি, তো হ্যাঁ হতে পারে। আরেকটা কথা মনে রেখো, তোমাদের কোয়েশ্চেন যেটা হয় অলরেডি দুটা টিচার আছেনই এবং একজন এক্সটার্নাল থাকেন। তো আমার পার্ট যেটা, আমি একটা কোয়েশ্চেন দিব, ওখান থেকে হয়তো 80% পিক করা হবে বা 75%। বাকি যে 20 or 25% ওটা কিন্তু এক্সটার্নালের ইচ্ছা। এখন উনি যে কোয়েশ্চেন করে যদি আমার কোয়েশ্চেনের সাথে মিলে যায় ভেরি গুড। আর উনি তো জাস্ট সিলেবাস দেখে কোয়েশ্চেনটা করবে, উনি তো আমার সাথে কন্ট্যাক্ট করে কোয়েশ্চেনটা করবে না। তো তোমাদের কোয়েশ্চেন যে 100% হুবহু মিলবে এরকম প্ল্যানিং নিয়ে না যাওয়াই ভালো। বিকজ নাও হতে পারে, হয়তো একটা বা দেড়টা সেট দুইটা ইয়া মিলে আর কি, এ বি পার্ট মিলে কোয়েশ্চেন হয়তো আননোন থাকতে পারে একটা বা দুইটা সেটের। তো আমরা অ্যাটলিস্ট যারা কোর্স টিচার আছি যা যা পড়াচ্ছে কোনো কিছু বাদ দিয়ে পরীক্ষায় এসো না, তাহলে হয়তো ধরা খেয়ে যেতে হবে যে তুমি যেটা বাদ দিয়ে এসেছো ওটাও এসেছে, আবার এক্সটার্নাল কোনো একটা আননোন টপিকও দিয়ে দিয়েছে, তখন তোমার পুরা 72 হয়তো অ্যান্সার করা পসিবল হবে না, যারা এ প্লাস পেতে চাও আর কি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ম্যাথ করাবো, আমি হয়তো এই জাস্ট এই একটা ম্যাথ করানোরই সময় পাবো আজকে। তোমাদের সবার কাছে তো স্লাইডটা আছে তাই না? ম্যাম একটা কথা, ম্যাম স্লাইড আপনি আগে যেটা দিয়েছিলেন ওইখানে পেজ মেবি 5-6টার মতো কম আছে, মানে নতুন ভাবে মনে হয় কিছু অ্যাড করা হয়েছিল। হ্যাঁ, নতুন ভাবে আর যেগুলো আমি অ্যাড করেছি ওগুলো আমি বেসিক্যালি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়েছিলাম, যেগুলো তোমরা পড়োনি। তো যেটা দিতে হবে আমার যদি মনে হয় তাহলে আমি আবার তোমাদের গ্রুপে আপলোড করে দিব, নো প্রবলেম। ঠিক আছে? আর জি যদি ম্যাম, মনে হয় আপলোড যে করে দিলে ভালো হয়। হ্যাঁ, আর যদি মনে হয় ওরা নিজেরা স্টাডি করুক সেক্ষেত্রে তোমাদের নিজেদের স্টাডি করে নিতে হবে, আমি আর নতুন করে আপলোড দিব না। এখন দেখো এই যে যে ফাইবার গুলা ডিফারেন্ট টাইপস অফ ফাইবারের ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজটা এখানে দেওয়া হয়েছে। তোমাদের এই কিছু কিছু ফাইবারের ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ যেটা, এটা মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করার পেছনে রিজন হলো মাঝে মাঝে তোমাদের কিছু ম্যাথ কোয়েশ্চেন আসবে যেখানে তোমাকে বলা হবে যে নেসেসারি প্যারামিটার গুলাকে অ্যাজিউম করো। তো যখন যদি কখনো এমন হয় যে তোমার যে ম্যাথটা এসেছে ম্যাথটাতে দুইটা বা তিনটা ফাইবার ইউজ হয়েছে বাট ফাইবার গুলার ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ দেওয়া নেই, বাট তোমার ম্যাথের অ্যান্সার পেতে হলে ময়েশ্চার রিগেইন ইউজ করতে হবে, তখন তোমাকে এই ভ্যালুগুলা মেমোরাইজেশন থেকে বের করে লিখতে হবে। এবং এটার উপরেও একটা মার্কস থাকবে, যদি তোমাদেরকে আমি বলি যে কোনো একটা ভ্যালুকে অ্যাজিউম করো তার উপর অ্যাটলিস্ট 0.5 মার্কস থাকবে। তো এটা একটু মনে রাখতে হবে তোমাদের সবাইকে। এখন তাড়াতাড়ি প্রবলেম 1টা একটু লিখে ফেলো। বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য ময়েশ্চার রিগেইন এন্ড ময়েশ্চার কন্টেন্ট অফ কটন viscose blend which is having 60% cotton and 40% viscose in proportion, assume necessary details। একটু তাড়াতাড়ি কোয়েশ্চেনটা লিখে ফেলো সবাই 1 মিনিটের মধ্যে। লেখা শেষ হলে একটু আমাকে ইনফর্ম করো।
হয়েছে লেখা? ম্যাম না ম্যাম আরেকটু। আচ্ছা ঠিক আছে। লেখা হয়েছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে দুইটা জিনিস বের করতে বলা হয়েছে। একটা হলো ময়েশ্চার রিগেইন আর একটা হলো ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ। এখন এখানে দুইটা জিনিস দেওয়া আছে, বলা হয়েছে যে কটন ভিসকোসের একটা ব্লেন্ড ইউজ করা হয়েছে, যেখানে কটন আছে 60% আর ভিসকোস আছে 40%। এখন বলা হয়েছে যে তুমি এই প্রপোর্শনটা, যে ময়েশ্চার রিগেইন আর ময়েশ্চার কন্টেন্ট, সেই পার্সেন্টেজটা বের করো এবং নেসেসারি ডিটেইলস গুলো অ্যাজিউম করো। আমাদের কেউ একজনের রেকর্ডিং আনমিউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো যখন বলা হয়েছে নেসেসারি ডিটেইলস অ্যাজিউম করো, তার মানে এখানে আমাকে যে কোনো কিছু একটা ডাটা এমন আছে যেটা অ্যাজিউম করতে হবে। অলরেডি আমি জানি এখানে কটন আর ভিসকোসের ব্লেন্ডিংটা ইউজ করা হয়েছে, বাট কটন আর ভিসকোসের ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজটা দেখো ম্যাথের কোথাও দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা অলরেডি জানি যে কটনের ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ হলো 8.5% আর ভিসকোসের হলো 13%। তো এইটা যেটা আমরা লিখলাম, এটা কিন্তু আমরা আমাদের মেমোরাইজেশন থেকে লিখলাম। এখন আমি প্রথমে যেটা করব, ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজটা আমি বের করব। ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ যে কোনো মিক্সচার বলো বা ব্লেন্ডিং বলো, ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ বের করার ফর্মুলা হলো ওই ফাইবার, যে ফাইবার গুলো ইউজ করা হয়েছে সেই ফাইবারের ময়েশ্চার রিগেইন ইনটু আমার যে ব্লেন্ডিং রেশিওটা ইউজ করা হয়েছে ওই ব্লেন্ডিং রেশিওতে তার পার্সেন্টেজ কত আছে, এভাবে করে করে প্রতিটা যোগ করে করে যেতে হবে। যদি দুইটা ফাইবার থাকে তাহলে দুইটা ফাইবার, যদি তিনটা থাকে তাহলে তিনটা, যদি চারটা থাকে তাহলে চারটা, আর ভাগ দিতে হবে, যেহেতু এটা পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাই 100 দিয়ে। এখন দেখো এখানে মাত্র দুইটা ফাইবার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে কটন আর একটা হচ্ছে ভিসকোস। তাহলে আমি অলরেডি জানি কটন আছে কত পার্সেন্ট, 60%। তাহলে আমি 60 কে গুণ দিব কার সাথে, কটনের যেহেতু 60%, তাহলে কটনের ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজের সাথে। কটনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ কত ছিল, 8.5। তাহলে আমি 8.5 ইন্টু 60 গুণ দিলাম। একইভাবে প্লাস করে আমি গুণ দিব কি 13 ইন্টু 40, আর ভাগ দিয়েছি আমি কত দিয়ে, এই যে যে রেশিও গুলো আছে 60 এবং 40, ওটা টোটালটাকে আমি ভাগ দিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো যে ময়েশ্চার রিগেইন আমরা কিভাবে বের করব? জি মিস, মিস একটা জি প্রশ্ন তাহলে ছিল, যদি হ্যাঁ উলের বলো। জন্য বলতে তাহলে কি করতাম? উলের তো ময়েশ্চার রিগেইন দুইটা দাও, একটা ওরস্টেড আর একটা হচ্ছে উলেন। হুম, তাহলে উল সেক্ষেত্রে যদি বলতো যে আমার কথা শুনো, যদি আমি মেনশন করে দেই কোনটা, যে ওরস্টেড ইয়ার্ন অথবা ফাইবার ক্লিন স্কাউট, আমি বলে দিয়েছি ব্র্যাকেটে, ঠিক আছে? যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে যেটা বলেছি ওটাই তুমি লিখবে, যদি বলে না দেই তাহলে যে কোনো একটা ধরে ক্যালকুলেশন করলেই হবে। ক্লিয়ার? জি মিস। জি। এখন একটু এই ম্যাথটা করো যেটা নিয়ে আমরা কথা বলছি, ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজটা একটু বের করে ফেলো তাড়াতাড়ি। এটা দেখে করো না, তুমি তোমার মতো করে যেটা বুঝেছো যে ফর্মুলা যেভাবে বসাতে হবে ওভাবে করে করো। ম্যাথ অলরেডি তোমার কাছে লেখা আছে। ময়েশ্চার রিগেইন, সবাই একটু ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজটা বের করে ফেলো প্লিজ। তোমাদের রোল ম্যাম যে কলটা, কোশ্চেনটা লিখলাম সেটা, জি জি, ওটার ময়েশ্চার রিগেইন ওটা পার্সেন্টেজ ওটা তো বের করাই হলো ম্যাম, ওটা আর কি বের করবো? বের করেছো? তুমি নিজে করেছো? এইখানে স্লাইড দেখে এটা দেখে বলো না, নিজে আগে হাতে কলমে জাস্ট একবার পড়ো, দেন আমি একটু কোশ্চেন চেঞ্জ করে দিব, তো তাহলে তোমার বুঝতে প্রবলেম হবে। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এই ভগ্নাংশের নিচের যে অংশটা সেখানে জি, হলো মানে 60+40, এটা তো জি। সবসময় 100% হবে, তাহলে এখানে ডাইরেক্টলি সবসময় 100 নিচে কি 100% হবে, হ্যাঁ কোনো প্রবলেম নাই। এটা ওকে তোমার ইচ্ছা, এবং তুমি এটা একবারে ভাগ করে করে বসাতে পারো। যেমন 60 কে তুমি 0.6 লিখতে পারো,
0.40 কে তুমি 0.4 লিখতে পারো, কিন্তু হয়তো সবার অনেকের বুঝতে প্রবলেম হতে পারে, এজন্য আমি ভেঙে ভেঙে লিখেছি। ওকে ম্যাম। জি। আচ্ছা, এবার ময়েশ্চার কন্টেন্ট যেটা বের করতে হবে, এটার ফর্মুলাটা আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। আমাদের কি মনে আছে আমরা দুটো রিলেশনশিপ বের করেছিলাম? জি ম্যাম। হ্যাঁ, এই যে ফর্মুলাটা এটা আমাদের এখন লাগবে, ইকুয়াল টু 100R ভাগ 100+R। এখন যাদের যাদের ময়েশ্চার রিগেইন ভ্যালু বের হয়ে গেছে, এই ফর্মুলা ইউজ করে ময়েশ্চার কন্টেন্ট বের করে ফেলো তাড়াতাড়ি। 0.25 সেকেন্ড, 25 সেকেন্ডে, 0.25 সেকেন্ড। যারা জিআরই দিতে চাও তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন টাইমিং ধরে করা উচিত। করেছো? 9.33। ওকে। আর কেউ করেছো? ওর সাথে আনসার মিলেছে? হ্যাঁ ম্যাম 9.33। 9.63। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন এখানে কটন দিয়ে দাও, কটন, ফ্লাক্স, পলিয়েস্টার। কটন, ফ্লাক্স, পলিয়েস্টার। কটন X%, ফ্লাক্স 20%, পলিয়েস্টার 35%। ম্যাম আরেকবার একটু পার্সেন্টেজ বলো। আচ্ছা, তিনটাতে ব্লেন্ডিং থাকবে, সেটা একটা হবে কটন, একটা হবে ফ্লাক্স, একটা হবে পলিয়েস্টার। কটন X%, ফ্লাক্স 20%, পলিয়েস্টার 35%। ময়েশ্চার রিগেইন আর ময়েশ্চার কন্টেন্ট বের করো। আমি এর মধ্যে রোল কল করছি, যা হয়ে যাবে একটু আমাকে রেসপন্স। আরেকবার ম্যাম কোশ্চেন, কটন কত পার্সেন্ট? কটন X%, ফ্লাক্স 20%, পলিয়েস্টার 35%। কটন কত বললেন ম্যাম? X%, এক্স মানে আননোন, এটা তোমাকে বের করতে হবে। ও আচ্ছা, আননোন। জি। আচ্ছা আচ্ছা। আইডি 1, আমি সেকেন্ড টাইম আর ডাকবো না। যদি কেউ রোল কল না করো তাহলে আমি অ্যাবসেন্ট দিয়ে ইয়েস দেব। ম্যাম। 2, 3, 4, Yes, ma'am. 5, Present, ma'am. 6, ইয়েস ম্যাম। 7, ইয়েস ম্যাম। 8, 10। ইয়েস ম্যাম। 8 আছে তো ম্যাম। ম্যাম 8 দিছেন? আচ্ছা না, ভালো তুমি নেই। 10। ইয়েস ম্যাম। হেডফোন লাগানো থেকে শোনা যাচ্ছিল না কথাটা। আচ্ছা ঠিক আছে। 11, 12, ইয়েস ম্যাম। 14। ম্যাম ম্যাম একটু জি বলো। ম্যাম এখানে তো কোনো একটা ইনফরমেশন দিতে হবে, ময়েশ্চার রিগেইন অথবা ময়েশ্চার কন্টেন্ট, কোনো একটা ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ বলেছি তো অলরেডি। বলেছি যে তোমার ব্লেন্ডিং রেশিও হচ্ছে X%, 20%, 35%। ফাইবার হলো কটন, ফ্লাক্স, পলিয়েস্টার, ময়েশ্চার রিগেইন আর ময়েশ্চার কন্টেন্ট বের করো। আর কি লাগবে তোমার? যা যা লাগবে সব বলে দিয়েছি আমি অলরেডি। আর যা যা দেওয়া নেই ওটা তোমাকে অ্যাজিউম করতে হবে। আর অ্যাজিউম করার জন্য অলরেডি চার্ট আমি সামনে দিয়ে রেখেছি। আইডি 15, 16, ইয়েস ম্যাম। 17, 18, ইয়েস ম্যাম। 19, ইয়েস ম্যাম। 20, 21, 22, 24, ইয়েস ম্যাম। 25, প্রেজেন্ট ম্যাম। 26, ইয়েস ম্যাম। 27, ইয়েস ম্যাডাম। 28, 29,
Yes, ma'am. Party. 31, Yes, ma'am. 32, Yes, ma'am. 33, 34, 35, 36, 37, 38, Yes, ma'am. 39, Yes, ma'am. 40, Yes, ma'am. 41, Yes, ma'am. 42, 43, Yes, ma'am. 44, Yes, ma'am. 45, Yes, ma'am. 46, Yes, ma'am. 47. তোমাদের আজকে দিওয়ালি না, যারা হিন্দু হিন্দু আছে কেউ? ম্যাম জি ম্যাম। গতকালকে ছিল। ও কালকে ছিল। আজকে কি তাহলে কোথায় আওয়াজ হয়? ম্যাম আজকেও আছে, মানে তিথিটা আর কি কালকে থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত। আচ্ছা, এটাকে আগে থেকেই পালন করা হতো নাকি রিসেন্টলি করা হয় দীপাবলি? ম্যাম আগে থেকেই। 47, 48, Yes, Yes, ma'am. ma'am. 47, ma'am. 49, ইয়েস ম্যাম। 51, 52, 54, 54, 55, Yes, ma'am. 56, Yes, ma'am. 57, ইয়েস ম্যাম। 59, 60, ইয়েস ম্যাম। 61, Yes, ma'am. 62, 63, Yes, ma'am. 4, Yes, ma'am. 65, 66, Present, please. 67, Yes, ma'am. 68, 69, Yes, ma'am. 70, Yes, ma'am. 71, 72, 73, 74, Present, please. 75, 76, Yes, ma'am. 79, Present, ma'am. 81, 82, Yes, ma'am. React 2018 ID 14, 2018 ID 14, প্লিজ যার ওখানে সাউন্ড হচ্ছে একটু মিউটে যাও। আচ্ছা, 2018 ID 14, no, 16, 16, 59, 2018 এর আমি রোল কল করছি। 59, no, 76, Yes, ma'am. 2017 ID 63, Yes, ma'am. 78, Ma'am. yes শুনেছি আমি। ID 78, Ma'am, 63 years. ID 2017 এর 63 না তুমি, তাই? না ম্যাম 63 আমি। আচ্ছা 63, হ্যাঁ আমি তোমাকে দিয়েছি। 78, 2016 ID 12, Yes, ma'am. 27, Yes, ma'am. 74, Yes, ma'am.
2018 ID 77 Genesa 2017 ID 68 আচ্ছা ম্যাথটা কেউ করেছো? জি ম্যাম। প্রথমে ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজটা বলো, যে কোনো একজন বলো। 6.365 আচ্ছা বাকি যারা যারা করেছো অ্যানসার কি মিলেছে? আচ্ছা আর ময়েশ্চার কন্টেন্ট কত? 5.984 এটা সবার মিলেছে? জি মিস। আচ্ছা এখন আমি যেভাবেই রেশিও চেঞ্জ করি না কেন তোমরা পারবে, রাইট? জি মিস।